আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার পর রাজনীতির যে হিসাবপত্র ছিল, সকল হিসাবপত্র এলোমেলো হয়ে গেছে। যেখানে যোগ করার কথা ছিল সেখানে গুণ হয়ে গেছে, যেখানে গুণ করার মাল্টিপ্লাই করার কথা ছিল সেটা ভাগ হয়ে গেছে, আর যেখানে ভাগ হওয়ার কথা ছিল সেখানে বিয়োগ হয়ে গেছে। আপনারা যারা এতদিন যমুনা কেন্দ্রিক একটা ওয়েব দেখতেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সরকারি বাসভবন যমুনা, সেখানে যে একটা ভাইব তৈরি হতো, যেটাকে অনেকে যমুনার ঢেউ বলার চেষ্টা করতেন, কিংবা যমুনাকে কেন্দ্র করে যে হুমায়ুন আহমেদের যে বিখ্যাত নাটকগুলো বা সেই নাটকের যে গানগুলো, আমার যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, উনি প্রায় অনেকগুলো নাটকে, প্রায় সব নাটকই বলতে গেলে এই গানটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। তো সেই যে যমুনা, সেই যমুনা তারেক রহমান সাহেবের আগমনের পর অনেকটা পাদপীঠে চলে গেছে। যমুনা নিয়ে এখন আর আলোচনা হয় না, বা লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি, তারপরে যমুনার গুরুত্ব, ওই অফিসে যে সকল কর্তা ব্যক্তি রয়েছে, অন্তত 25, 26, 27 এই 3 দিনে আমি যমুনা সংক্রান্ত কোনো খবর, মানুষের যে আগ্রহ বা যমুনাকে ঘিরে যে কোনো কিছু করা সম্ভব, যমুনার কথা যে রাষ্ট্র চলে, ওইরকম মনে হচ্ছে না। এখন সর্বত্র তারেক রহমান সাহেব কি করছেন, কোথায় যাচ্ছেন, তারপরে কার সাথে কথা বলছেন, কার দিকে তাকাচ্ছেন, তার যে ড্রেস কোড, সে কি পরছেন, এই জিনিসগুলোই কিন্তু আলোচিত হচ্ছে। অবশ্য তারেক রহমান সাহেব যখন আসার সিদ্ধান্ত নেননি, তখন আমরা যে কয়জন লোক তার আসার ব্যাপারে বলছিলাম, যদি আমার এখানে অবস্থান ছিল অনেকটা দ্বৈত। আমি মনে করতাম যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসাটা জরুরি ছিল 2024 সনের আগস্ট মাসের 8 তারিখের মধ্যে, অর্থাৎ 5, 6, 7, 8। যদি 8 তারিখের মধ্যে আসতেন, ওনার বিজয়, ওনার সফলতার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেওয়া যেত। 8 তারিখের পরে, মানে দিন যত গেছে, ওনার দেশে ফেরা এবং দেশে ফেরার পরে উনি যে সফল হবেন এটা সুদূর পরাহত এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উনি যদি 2024 সনে আসতেন, 2024 সনে আসতেন ওই আগস্ট মাসের 8 তারিখের মধ্যে, তাহলে 2024 সনের ডিসেম্বরে নির্বাচন হতো এবং উনি এতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন। তো তিনি সেই যে দেরি করেছেন বা আসেননি, কার পরামর্শে, কি কারণে, কোন সমস্যায়, এটা উনি ভালো বলতে পারবেন। কিন্তু এই অবস্থাতে তার যে আশাটা, এটা তার জন্য, তার পার্টির জন্য ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে বিএনপির যে বিপদ বিপত্তি ছিল, এই মুহূর্তে বাংলায় তারেক রহমান সাহেব ঘুরে বেড়াচ্ছেন আর রাজনীতি করছেন, সামনে ইলেকশন। এই দুটো, মানে জিয়াউর রহমান সাহেবের শহীদ হওয়ার পরে বিএনপি যে বিপদে পড়েছিল, তার সাথে এখন বিপদ বেশি। এমনকি যখন প্রেসিডেন্ট সাত্তার সরকারের পতন হয়েছিল, বেগম জিয়া যখন রাজনীতি আসেননি, এরশাদ যেদিন মার্শাল ল জারি করেছিল, তখন বিএনপির যে বিপদ বিপত্তির মধ্যে ছিল, আজকে বিএনপির জন্য ঝুঁকি, বিপদ বিপত্তি তার চেয়ে বেশি। কিন্তু তারপরেও উনি এসেছেন। আমি ওনার যাকে বলা হয় শুভ কামনা করি, ওনার সফলতা কামনা করি, কামনা পর্যন্ত। কিন্তু বাস্তবতা হলো যে আপনি যদি পলিটিক্যাল সায়েন্স যাকে বলা হয় বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ওনার এই সময় বাংলাদেশে আগমন ওনার জন্য এবং ওনার দলের জন্য ঝুঁকির পরিমাণ শতভাগ, আর সফলতা পাওয়ার সম্ভাবনা মিরাকেল, অলৌকিক। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে সফল করেন, ক্ষমতা এনে দেন, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, শান্তিপূর্ণভাবে বিএনপি ক্ষমতা লাভ করে উনি প্রধানমন্ত্রী হন, এটা হবে মিরাকেল। বাংলাদেশের জন্য মিরাকেল, তার জন্য মিরাকেল, বিএনপির জন্য মিরাকেল। কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যেভাবে বলে, সেই সায়েন্স অনুযায়ী এটা কোনো অবস্থাতেই ইতিবাচক হয় না। তারপর তিনি এসেছেন। তো আবার তিনি যদি না আসতেন,
তিনি যদি না আসতেন তাহলে তার দলের অবস্থা মুসলিম লীগের মতো হতো, তার দলের অবস্থা সেই কি বলবো ভাসানী ন্যাপের মতো হতো। এরকম একটা অবস্থা, মানে হয় কি যে আপনি একটা রুগী অসুস্থ হতে হতে এমন সময় হাসপাতালে নিলেন যখন আসলে অপারেশন ছাড়া আপনার আর কোনো ওয়ে নেই। তো গত 15-16 মাসে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে অর্থনীতি, তারপর সেই বাংলাদেশের যে সার্বিক আইন শৃঙ্খলা থেকে শুরু করে মানুষের যে মন মানসিকতা, সব মিলিয়ে এরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছে যে এখান থেকে একটি পলিটিক্যাল ট্রান্সফরমেশন, তারপরে পলিটিক্যাল রিকনসিলিয়েশন, তারপর যাকে বলা হয় পলিটিক্যাল ইভ্যালুয়েশন, এই জিনিসগুলি এখন সম্ভব নয়। এটা রীতিমতো রাজনীতির পরিবেশ প্রতিবেশ আইসিইউতে চলে গেছে। আপনারা হয়তো বলতে পারেন যে তারেক রহমান সাহেব আসলেন, এই যে এত 1 কোটি লোক আসলো ঢাকা শহরে, মানে এখন বলা হলো যে 1 লক্ষ নতুন সিম বাংলাদেশে আসছে, মানে ঢাকাতে আসছে ঢাকার বাইরে থেকে। তো এটা নিয়ে আবার কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে যে না 1 কোটি লোক, সরি আগে আমি বোধহয় যেটা বলছিলাম যেখানে ওনার আগমন নিয়ে যে জনসমাবেশ হয়েছে আগমন উপলক্ষে, এই জনসমাবেশে কত লোক হবে, আমি বলেছিলাম যে ঢাকা শহরে তো 1 কোটি লোক এখানে পার্টিসিপেট করবে, শহরের বাইরে থেকে আরো 50 লাখ লোক আসবে, কাজেই মোরাললেস 1.5 কোটি লোক এখানে থাকবে। তো দেখা গেল যে ঢাকা শহরে যে 1 কোটি লোক আছে, সেই 1 কোটি লোকের সাথে আবার বিএনপি মাইন্ডের যে সকল পত্রপত্রিকা তারা খবর প্রকাশ করেছে যে ঢাকার বাইরে থেকে মূলত 1 কোটি লোক আসছে। এর কারণ হলো বিটিআরস এর হিসাব অনুযায়ী, সরকারি হিসাব অনুযায়ী 1 কোটি নতুন সিম কার্ড যারা ঢাকার বাইরে ছিল তারা ঢাকার মধ্যে এসেছে। বিএনপি যারা প্রতিপক্ষ তারা মস্কারা করে বলছেন যে আসলে 1 কোটি নয়, এটা মানে 50 লাখ হবে। এর কারণ হলো আমাদের দেশের লোক এখন বেশিরভাগ ক্ষেত্রে এক একজন 2টা করে সিম ব্যবহার করে। তো এই ধরনের ট্রল হচ্ছে। এখন সেটা নিয়ে আপনি বলতে পারেন যে যদি তারেক রহমান সাহেবের ভবিষ্যতে না থাকে তাহলে তিনি আসলেন, আসার পর এত লোক হলো কেন? 2 নম্বর হলো যে আপনি কি তারেক রহমান সাহেবের চেয়ে বেশি বোঝেন, বা তার দলে যে সমস্ত কর্তা ব্যক্তি যারা আছেন তাদের চেয়ে বেশি বোঝেন? তারা কি এই জিনিসগুলো বোঝেন না? আপনি এগুলো কেন আগ বাড়িয়ে বলেন? এখানে একটা ব্যাপার হলো যে বিএনপিতে অনেক জ্ঞানী লোক আছেন, গুণী লোক আছেন, যেহেতু তারা পার্টির একটা পোর্টফোলিওতে আছেন, তাদের পক্ষে অনেক কথা বলা সম্ভব নয়। আমার চেয়ে বেশি বোঝা সত্ত্বেও তারা অনেক কথা বলতে পারেন না। 2 নম্বর হলো যে আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনি ঘরের মধ্যে থেকে যেভাবে নিজেকে বুঝতে পারেন, ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা একটা লোক তার দৃষ্টিভঙ্গি আপনার সম্পর্কে আলাদা হবে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু বিএনপির কোনো পদ পদবিতে নাই, পোর্টফোলিওতে নাই, বিএনপি দলের কোনো কার্যক্রমে আমি কখনো যাইনি বা যাই না, তো কাজেই অন্য একজন দর্শক হিসেবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, রাজনীতির কর্মী হিসেবে আমি যেভাবে বিএনপিকে দেখতে পাই সেটা বিএনপির ভিতরে যারা আছেন তাদের পক্ষে সম্ভব নয়। এর বাইরে যেহেতু মিডিয়ার সঙ্গে জড়িত আছি, যেভাবে বিশ্লেষণ করার, কথা বলার আমার একটা প্ল্যাটফর্ম আছে, এটা হয়তো বিএনপি যারা নেতাকর্মী আছেন তারা নিজেরা বলেন আমি যে কথাগুলো বলি, কিন্তু এগুলো আমি যেভাবে পাবলিকের সামনে তুলে ধরতে পারি তারা হয়তো সেভাবে পারে না। এই জন্য কিন্তু এই কথাগুলো বলা। তো যেটা বলছিলাম যে ওনার এই যে আশাটা, ওনার এই আশাটা, এটা আমাদের যে বাঙালির চিরায়ত আবেগ, সেই আবেগের বহিঃপ্রকাশ। বাংলাদেশের 35% লোক বিএনপি করে এতে কোনো সন্দেহ নেই, আবার একই 35% লোক আওয়ামী লীগ করে এতেও কোনো সন্দেহ নেই। এই 35% লোক তারেক রহমান সাহেব, বেগম জিয়া, শহীদ জিয়া, তাদের জন্য অন্তঃপ্রাণ। এবং গত 17-18 বছর ধরে মানুষ যে কষ্ট করছে, সীমাহীন কষ্ট করছে, অর্থাৎ 35% বিএনপি যারা নেতাকর্মী সীমাহীন কষ্ট করছে। সেই কষ্টের পর একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পর তাদের নেতা বাংলাদেশে এসেছে। এত কিছু চিন্তা ভাবনা করার সময় নেই। তারা তাদের সমস্ত আবেগ তারা উগড়ে দিয়ে ঢাকা শহরে এসছে নেতাকে একটু দেখার জন্য, এবং এটা আমাদের দেশে সচরাচর। কিন্তু সমস্যাটা হলো যে এই যে আমাদের বাঙালির যে আবেগ, এটি কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টা, কোনো ক্ষেত্রে 48 ঘন্টা। 48 ঘন্টার পর আবেগ থাকে না। আমাদের বাঙালির যে রাগ, 6 ঘন্টার বেশি রাগ থাকে না। 6 ঘন্টার পরে মানুষ রাগ কমে যায়, এটা আমাদের চরিত্র। কিন্তু আপনি আরব দেশের দান, মানে 6000